তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির যে রিম রয়েছে, তাকে নিয়ে কথা বলতে এসেছি। তাকে নিয়ে মানে যেই ব্যাপারটা নিয়ে ও আজকে সকালবেলা একটা ভিডিও আমি ওর দেখলাম, যেটাই ওর বক্তব্য হচ্ছে যে এই যে ক্যাট ফাইট চলছে দুই বান্ধবীর মধ্যে, এবং সেইটার মধ্যে সমস্ত ক্রিয়েটাররা যারা এদের আর কি বিপরীতে ছিল, নেগেটিভ কন্টেন্ট করতো, এই ঢেপি এবং এই ওয়াইটির যে দিদি রয়েছে তারা কি করছে, এই ফাঁকে নেগেটিভ পজিটিভ উভয় কন্টেন্ট ক্রিয়েটাররাই হাত শেখছে। তো আমার বক্তব্য, যদি কেউ যেচে পড়ে নিজেদের খিল্লি করে বা নিজেদের খিল্লি করতে অন্যদের সুযোগ করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে তো খিল্লি হবেই ভাই, সেই ক্ষেত্রে খিল্লি হবেই। ও বলছে এই যে ওয়াইটিতে গলায় গলায় হলায় হলায় বন্ধুত্ব হয়, তারপরে একজন আরেকজনের যে এই যে একেবারে ছিঁড়ে খায়, মাংস ছিঁড়ে খাওয়া শুরু করে নিজেদের সাথে, সেটা মানে কি বলবো, যখন পিরিত জমে তখনও সেটা একেবারে সেই লেভেলে জমে, আবার যখন খাওয়া খাই মারামারি হয় তখনও সেটা সেই লেভেলে চলে। যেমন তোমরা সবাই দেখেছো যে ওয়াইটিতে প্রথমে এই যে ওয়াইটির দাদা এবং সুতপার মধ্যে একটা সুন্দর সম্পর্ক ছিল, একটা ভাই আর দিদির একটা সুন্দর বন্ডিং ছিল, এবং তারা সমস্ত ব্যাপারে তাদের মধ্যে আলোচনা মানে তারা করত, নিজেদের মধ্যে কাজ নিয়ে বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক ছিল। সেইখানে দাঁড়িয়ে যখন এদের মধ্যে মনোমালিন্য হলো, তখন সেই লেভেলে গিয়ে এই ওয়াইটির যে দাদা রয়েছে সে নোংরামি করেছে, এবং সেখানে সুতপাও করেছে, কিন্তু সুতপা কম করেছে, ওয়াইটির দাদা প্রচণ্ড পরিমাণে নোংরামি করেছে। সেই সময় ওকেও নাকি প্রচণ্ড তেল দিয়েছিল যে ওই মিটআপে যাওয়ার জন্য। প্রথমত দেখ, কারো ইচ্ছা না থাকলে, শুধু যে আজকে এই যে পুরো ব্যাপারটার জন্য সেই সময় মিটআপের যে ব্যাপারটা ঘটেছিল, একটা মিটআপ পণ্য করার একটা যে তৈরি হচ্ছিল ব্যাপার, যে যাব সুতপার মিটআপটাকে পণ্য করব, যেটা সুতপার জন্মদিন কেন্দ্রিক একটা মিটআপ, সেই মিটআপটাকে পণ্য করব এবং সেটা লাইভ টেলিকাস্ট দেখাবো, তাতে আমরা প্রচুর ভিউজ পাবো, আর এবং সেখানে আমাদেরকে সবাই লোকে বাহবা দেবে। এবার সেই জায়গায় তুই যদি আজকের ডেটে নিজেকে একেবারে ক্লিন চিট দিয়ে বেরিয়ে যাস যে তোকে কেউ প্ররোচনা দিয়েছিল বা কেউ উৎসাহিত করেছিল, সেই কারণে, কেন আমরা দেখেছি সেই সময় যে লাইভগুলো হয়েছে, তুই লাইভে উঠে এমনও হয়েছে তুই স্কুটিতে যেতে টোটোর মধ্যে বসে লাইভ জয়েন করেছিস। ওয়াইটির দাদা স্ট্রিম লাইভ করেছে, তুই টোটোর মধ্যে বসে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তুই মোবাইলে স্ট্রিম লাইভে জয়েন করেছিস। তাহলে তোর কতটা উৎসাহ ছিল, আগে অন্যকে দোষারোপ করার আগে তাদের মধ্যে একটা রাগারাগি খাওয়াখাই ছিল, তুই কি বন্ধ করার চেষ্টা করেছিলিস? বা বলা যায় তোরা কি বন্ধ করার চেষ্টা করেছিলিস? তুই 63, ওইদিকে হচ্ছে আমাদের এই ঢেপি সুন্দরী, ওইদিকে আমাদের ওয়াইটির দিদি, প্রত্যেকে সেই সময় ঘিয়ের মধ্যে আগুন ঢেলেছিলিস। যদি না ঢালতিস তাহলে কিন্তু সম্পর্কটা ঠিক হয়ে যেত, যদি না ঢালতিস। আজকে আমাদেরকে তুই জ্ঞান দিচ্ছিস যে সবাই হাত শেখতে বসে গেছে, তাহলে ভাই তাদেরকে বল বন্ধ করতে, তারা বন্ধ করবে? তারা তো বলছে, ঢেপি বলছে চলছে চলবে, আমার দিক থেকে চলছে চলবে, কারণ ঢেপি এটা বুঝে শুনেই করেছে। তুই বলছিস না যে সত্যি এই ব্যাপারটা নিয়ে এই রকম একটা সিচুয়েশন তৈরি করার কোনো দরকার ছিল না। একদম ঠিক বলেছিস, একদমই ঠিক বলেছিস, কিন্তু ঢেপি এটা নিজের একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইচ্ছাকৃত পায়ে পা লাগিয়ে ওই নাম কি বলে বিনোদন এবং ওই হনুর পেছনে লেগেছিল। তারপরে যেচে পড়েই এই ওয়াইটির দিদির পেছনে লেগেছে, কারণ ও দেখেছে এখন যদি আমি বিপরীত পক্ষে চলে যাই তাহলে আমি কন্টেন্ট এই সময় মার্কেটে কন্টেন্ট নেই, তাহলে আমি এই দিকে যদি যাই, মানে জাস্টের বিপরীতে যদি চলে যাই, সেই ক্ষেত্রে রে করে আমার ভিডিওতে ভিউজ হবে, এবং হচ্ছেও তাই। তুই দেখ, নর্মালি 2000
2500 3000 ভিউজ হয়। এখন বর্তমানে ওর ভিডিওগুলোতে 6000 7000 ভিউজ হচ্ছে। এই নোংরা কাদাটা নিজে মেখে লেপে যখন বসে রয়েছে তখন দেখতে মানুষ নেগেটিভ পজিটিভ দুইভাবেই ওকে দেখতে যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওর ভিউজ হচ্ছে এবং ওর উদ্দেশ্যই ছিল তাই। ভাই বন্ধুত্ব ভার মে যায়, আমার ভিউজ দরকার, আমার কন্টেন্ট দরকার। এরও আগে ও যখন অনেস্ট গ্রুপ থেকে বেরিয়েছিল এই জাস্টের সঙ্গে সেম একই উদ্দেশ্যে বেরিয়েছিল, কারণ সেই সময় অনেস্ট গ্রুপে যারা ছিল তাদের বিপরীতে ও কন্টেন্ট করতে পারবে। তাতে কি হবে, ও দিনে 3টে 4টে করে ভিডিও ও মানে খুব সুন্দরভাবে দিতে পারবে। ও দুটো চ্যানেলে ও সুন্দরভাবে ভিডিও চালিয়ে যেতে পারবে। সেই কারণের জন্য সেই সময় ও অনেস্ট গ্রুপের মুখে লাথি মেরে বেরিয়েছিল। আজকের ডেটে এই জাস্টকেও সামনে দাঁড় করিয়ে রেখে ও কিন্তু সেই গেমটাই খেলেছে যে ওর ভিউজ ওর আর্নিংটা যাতে ঠিক থাকে। এবং তুই কালকে বলছিস যে এই যে ঢেপি তার হাজব্যান্ডকে এনে কেন সমালোচনার চ্যানেলে বসালো সেটা নিয়ে তুই বলেছিস যে তোর এটা ভালো লাগেনি। সেটা আমরাও বলেছিলাম যে এই সময় সেটাকে নিয়ে ঢেপি অনেক কিছু বিশ্লেষণ করেছে। কি কারণ না, ঢেপি বলছে যে আমি কেন একজন স্বামী স্ত্রীর সম্পর্ক, সেখানে স্ত্রী বিপদে পড়লে স্বামী দাঁড়াবে, স্বামী বিপদে পড়লে স্ত্রী দাঁড়াবে, বা স্বামীর ব্যবসায় স্ত্রী হেল্প করবে, স্ত্রীর ব্যবসায় স্বামী হেল্প করবে, এটা তো আমরা দেখেই এসছি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা নিজেদেরকে ফেমিনিস্ট বলছেন। ফেমিনিজম হচ্ছে এমন জিনিস যেখানে যারা ফেমিনিজম মেনটেন করে তারা নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাসী, তারাই হচ্ছে ফেমিনিস্ট। আমি নারীবাদী, শুধু নারীদেরকেই ভালোবাসি, পুরুষদেরকে দেখতে পারি না, তাদের কিন্তু নারীবাদী বলে না, তাদের ফেমিনিস্ট বলে না। ফেমিনিস্ট কাদের বলে? যারা নারী এবং পুরুষের সমান অধিকারে বিশ্বাসী। সেই জায়গায় কি করে আপনারা বলছেন যে এই আমার হাজব্যান্ড কেন আমার সমালোচনার চ্যানেলে আসলো? সেখানে প্রথমেই বলি, সমালোচনার চ্যানেলে যদি তোর হাজব্যান্ড প্রথম থেকে আসতো বা চ্যানেলটা তোদের স্বামী স্ত্রী দুজনের থাকতো, যেরকম আমাদের এই যে দিদি ছিল একজন, যে মা এবং মেয়ে দুজনে মিলে প্রবাসী বাঙালি, ওরা দুজন মা মেয়ে দুজনে মিলে ভিডিও করতো, কিচ্ছু বলার ছিল না, কারণ চ্যানেলটাই ওদের মা এবং মেয়েকে নিয়ে তৈরি হয়েছিল। ওরা দুজনেই একসঙ্গে সমালোচনা করতো। সেটা যদি তুই প্রথম থেকে করতিস, কারো কিচ্ছু বলার ছিল না। তুই বলছিস সেখানে অনেকেই ওয়াইটির দাদা মানে সঞ্জয় দা যখন এই মানে সমালোচনার জগতে ছিল, অনেকেই বলেছে কেন এতগুলো মহিলার মধ্যে একটা পুরুষ এসে সমালোচনা করবে, যেটাকে আমি কোনোদিনও তুলিনি। সেটা নিয়ে আমরা বহুবার বলেছিলাম, কেন এমন তো কোনো রুলস ইউটিউবে করে দেয়নি যে নারীরাই সমালোচনার জগতে থাকবে, কোনো পুরুষ এখানে এন্ট্রি নিতে পারবে না, এমন কোনো কথা কোনো জায়গায় রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে ইউটিউব আমাদের বলেনি। সেখানে সে করতেই পারে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোর হাজব্যান্ডও করতেই পারে, সেখানে কারো কোনো মাথা ব্যথা ছিল না। মাথা ব্যথাটা সেই জায়গায় হলো যে তোর হাজব্যান্ড কোন সময় ঢুকলো, যেই সময় তোকে দর্শকরা রাম জুতাচ্ছে, তোর কথা মানুষ নিতে পারছে না, তুই যে লজিকগুলো দিচ্ছিস সেই জায়গায় দাঁড়িয়ে তুই যখন আর মানে ট্রোল হচ্ছিস, সেই সময় তোর হাজব্যান্ড তোকে রক্ষা করার জন্য মানে মাখন অয়েল লাগিয়ে মানে তোকে ওর নাম কি বলে ভিউয়ার্সদের কাছে আর কি স্বচ্ছ প্রমাণ করার জন্য আসলো, যেটাতে মানুষের আপত্তি। তোর হাজব্যান্ড যদি একটা নিজের সমালোচনার চ্যানেল খুলে বা নিজের চ্যানেল খুলে বক্তব্য পেশ করতো, কারো কিচ্ছু বলা ছিল না। তোর সমালোচনার চ্যানেল যেখানে তুই বক্তব্য রাখতে পারিস, তোর হাজব্যান্ড এসে বলছে কি আমার ওয়াইফ প্রচণ্ড ইমোশনাল। ভাই, যার ইমোশন থাকবে সে কখনোই অন্য একটি মেয়ের বাচ্চা না হওয়ার জায়গা নিয়ে খোঁচাতে পারবে না। সুতপার সঙ্গেও এর একদিন ভালো রিলেশন ছিল, সেইখানে সুতপাকেও যেই নোংরাভাবে অ্যাটাক দিনের পর দিন করেছে, শুধু সুতপাকে নয়, সুতপার হাজব্যান্ডকে পর্যন্ত নোংরা থেকে নোংরা অ্যাটাক ও করে গেছে। আজকের ডেটে দেখুন এর কমেন্ট বক্সে সেমভাবে ভিউয়ার্সরা ওকে জুতাচ্ছে, ওর হাজব্যান্ডকে জুতাচ্ছে।
সময় সবটা মানুষকে ফেরত দেয়, সময় নিজের জন্য কিচ্ছু রাখে না। যে যেমন কর্ম করে একদম সুদ সমেত সময় সেটা ফেরত দেয়। আজকের ডেটে সেটা ওর হচ্ছে, কিন্তু এ এতটাই নির্লজ্জ, তারপরেও এসে বলতে বসেছে মানুষ খুব ভালোভাবে নিয়েছে। আমার হাজব্যান্ড যে সমালোচনা করেছে, কয়েকটা আছে, কয়েকটা ভাবুন, যার কমেন্ট বক্সে পজিটিভ কমেন্ট দেখাই যাচ্ছে না, একটা দুটো পজিটিভ কমেন্ট গিয়ে দেখতে পারবেন। সেখানে কেউ মেনিমুখ, কেউ বাদরমুখ, কেউ ওর নামকে বলে হিপোক্রেট, সিদ্ধারালেস, মানে যা পারছে বউয়ের পয়সায় খায়, নিজে রোজগার করার মুরদ নেই, নিজে রোজগার করুন। কেউ কেউ তো আবার মানে নারকেলের মালাই টালাই পরে, হ্যাঁ, শাড়ি টাড়ি লাগিয়ে, হ্যাঁ, আমি কলকাতার রসগোল্লা শ্যামবাজারের মোড়ে দাঁড়িয়ে নাচতে পর্যন্ত বলেছে, নাচতে পর্যন্ত বলেছে। সেখানে বলছে সবাই খুব ভালোভাবে নিয়েছে, অ্যাপ্রিসিয়েট করেছে, কিন্তু দুই একজন, আমি ভাবিনি যে এত ভালোভাবে আমার হাজব্যান্ডকে সবাই নেবে, এত ভালোভাবে তার বক্তব্য শুনবে। ভাবতে পারেন কতটা নির্লজ্জ হলে, কতটা নির্লজ্জ হলে চোখের সামনে দেখা কমেন্টগুলোর পরেও এই ধরনের বক্তব্য যে মহিলা পেশ করতে পারে, সে দিনকে রাত, রাতকে দিন কিভাবে করতে পারে। আর তারপরে কি বলে, আমি হচ্ছি মহাকালের ভক্ত, মিথ্যের সঙ্গে আপোষ করি না, মিথ্যে যেদিনকে বলবো সেদিন এমনিই আমি শেষ হয়ে যাব, আমার ইষ্ট আমাকে শেষ করে দেবে। আজকে দুই বান্ধবীর মধ্যে আমরা কিন্তু দেখেছি, জাস্ট কিন্তু ওকে নিয়ে না তো খুঁচিয়েছে, না কোনো কথা বলেছে, জাস্ট কিন্তু লাইভে যেইটুকু কথা বলেছে ভালো কথাই বলেছিল। কিন্তু ঢেপি এটা চাইছিলই যে এই রকম একটা সিচুয়েশন ক্রিয়েট করব, তারপরে আমি বলবো আমি সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে চাই, বর্ডার খুলে দাও, তুমি তোমার মতন ঝাঁপি বের করো, আমি আমার মতন ঝাঁপি বের করব। যেখানে কন্টেন্টের অভাব সেখানে আমি কন্টেন্ট নিয়ে কাজ ছাড়া মানে কাজ করে দিশা পাবো না। কারণ জাস্টের পক্ষে বহু ক্রিয়েটার রয়েছে, তারাও মুখ খুলবে অবভিয়াসলি। সেই ক্ষেত্রে ঢেপি এই ননখোকার হয়ে একটা কন্টেন্ট করবে, আর বাদবাকি ওয়াইটির দিদিকে নিয়ে একটা কন্টেন্ট করবে, দুটো কন্টেন্ট হয়ে গেল। তারপরে সুতপা আছে, রিম রয়েছে, ওইদিকে 63 রয়েছে, তারপরে আরও আংবাং চাং দিয়ে ওর কিন্তু হয়ে যাবে। আর এই পলিসিটাই ও অ্যাপ্লাই করেছে। ওর কাছে বন্ধুত্ব, ভালোবাসা, বিশ্বাস এইসব কোনো কিছু ম্যাটার করে না। ও প্রথম থেকে এই জাস্টের সঙ্গে এই ব্যাপারটায় যোগাযোগ রেখেছিল, এই ধান্দায় যে জাস্টের কাছ থেকে র মেটেরিয়ালটা নেবে এবং সেইটাকে ও নিজের মতন করে পরিবেশন করবে। এবং বহু জায়গায় এমনও হয়েছে বিনোদনের কাছ থেকে ও প্রচুর সাহায্য নিয়েছে। তার ভিডিও ফুটেজগুলো ইউজ করে ও ভিডিও করে হ্যাঁ সাবস্ক্রাইবার গেন করেছে, তারপরে ভিউজ আর্নিং করেছে। আজকে বিনোদন ওর কাছে মানে বলছে যে প্রাণের ভাই হয়ে গেছে। হঠাৎ করে বিনোদন ভাই হয়ে গেল কেন? কারণ কি না, বিনোদন এই যে আলুর দমের ব্যাপারটা সামনে এসছে, সেখানে কিন্তু বিনোদন আলুর দমকে কিন্তু সাপোর্ট করেছে এবং বলেছে আলুর দম যথেষ্ট ভালো কাজ করেছে, যেটা কিন্তু জাস্ট পুরো বিপরীত বলেছে। জাস্ট বলেছে আলুর দম বা ননখোকার জীবনে অনেক ক্ষতি করেছে, অনেক ঘাপলা কেস করেছে, প্রচুর টাকা পয়সা হাতিয়েছে, খিচেছে এবং সেই জায়গায় কোনো কাজ করেনি। সে জানতোই না, তার যখন মাল রিকভারির সময় তারা জানতোই না যে তাদের মাল রিকভারি কবে কোন দিন করতে আসবে। এবং বহু জায়গায় সে বহু টাকা হড়প করেছে। শুধু তাই নয়, ভিউয়ার্সদের কাছ থেকেও একটা টাকা হাতানোর তার ধান্দা ছিল, যেইখানে কিন্তু বিনোদন এবং ঢেপি একসাথে একই কথা বলেছে। বিনোদন যেটা বলছে সেটা কিন্তু ঢেপিও বলেছে, যেই কারণের জন্য ঢেপির কাছে যে দুদিন আগে যে এই ভাইকে বলেছিল সম্পর্ক ছিন্ন করে দে, এরকম দরকার নেই, সেই ভাই আবার আজ কালকে প্রাণের প্রিয় ছোট্ট ভাই হয়ে গেছে। মানে হাস্যকর লাগে না আপনাদের হাস্যকর লাগে না এইসব জোকারগুলোকে দেখলে? আমার কিন্তু এইসব জোকারগুলোকে দেখলে হাস্যকরই লাগে। মানে স্বার্থে যখন কাজে লাগছো তুমি আমার ভাই, আর স্বার্থে যখন কাজে লাগছো না তুমি আমার ড্যাশের ভাই, তখন তুমি আমার ড্যাশের ভাই হয়ে যাচ্ছ। হ্যাঁ, সেইখানে দাঁড়িয়ে এই হচ্ছে তার বক্তব্য।
তোমরা সবাই দেখেছো যে এই যে কালকে ঢেপি বলছে যে গেছিল, এই ঢেপি ওই যে আমাদের ওয়াইটির যে দিদি রয়েছেন জাস্টের সঙ্গে, জাস্ট গেছিল তার বান্ধবীর বাড়িতে, তোমরা সবাই জানো। সেই বান্ধবীর বাড়িতে ঢেপিও গেছিল, ঢেপির বাড়ির থেকে সেই বান্ধবীর বাড়ি নাকি কাছে, তাই সেখানে গেছিল। কি কারণ? কারণ ঢেপি বুঝতে পেরেছিল ভাইয়ের সাথে যতই ক্যামেরায় আমাদের মানে জাস্ট না বলুক, কিন্তু কোথাও একটা মনোমালিন্য হয়েছে, এবং সেইটা জানার জন্যই ওই বান্ধবীর বাড়িতে গেছিল এবং সেখানে গিয়ে সম্বন্ধের কথোপকথন হয়েছিল। এবং সেইখানে এই দিদি, আমাদের জাস্ট দিদি বলেছিল তোমার ওর জন্য, মানে এ বলছিল তো ভাইয়ের জন্য কি সম্বন্ধ আনবো, শুধু দেখবে সব গামলা বাহিনীর চোখ ফাড়কে দেখেগা, হ্যাঁ এমন ভাইয়ের জন্য বউ আনবো। ভাই তো একেবারে রাজপুত্র, ভাই কুতকুল্লার রাজপুত্র, প্রিন্স, তার জন্য এমন রাজকুমারী আনবো যে সবার চোখ ফেরে দেখবে। সেইখানে তখন এই জাস্ট বলেছিল তোমার ভাইয়ের জন্য সম্বন্ধ খুঁজতে হবে না, ভাই নিজেই নিজেরটা দেখে নেবে। কারণ এখানে জাস্ট চাইনি ভাইয়ের জীবনে অন্য কোনো দিদিরা ইন্টারফেয়ার করুক। দিদি একটাই থাকবে ভাইয়ের জীবনে, সেটা হচ্ছে জাস্ট, এছাড়া আর কেউ না। সে ঠিক করবে ভাই কাকে বিয়ে করবে, সে ঠিক করবে ভাই কার সঙ্গে প্রেম করবে, সে ঠিক করবে ভাই বিয়ে করবে না, ভাই লিভিং রিলেশনে থাকবে না, ভাই বিয়ে করবে না, ভাই কি করবে। না হলে দেখো, যেই ছেলেটার ডিভোর্সই হয়নি সেই ছেলেটার জন্য সেই জাস্ট জায়গায় সম্বন্ধ দেখে বেরিয়েছে। এটা কি ধরনের পাগলামি তোমরা বলো তো? যেখানে ছেলেটার ডিভোর্সই হয়নি, ভাই কোন বাড়ির কোন ভদ্র পরিবারের সন্তান মা বাবার কাছে এতটা অপ্রয়োজনীয় হয়ে যাবে, যে মা বাবার কাছে এতটা গলগ্রহ হবে যে একটা ডিভোর্স হয়নি তেমন একটা ছেলের সঙ্গে তার বাবা মা কবে ছেলেটির ডিভোর্স হবে না নিশ্চিত করেই তার মেয়ের সঙ্গে সম্পর্কে একটা মানে কথোপকথনে জড়িয়ে পড়বে বা কথা দেবে যে হ্যাঁ যবে ডিভোর্স হবে তবে গিয়ে সম্পর্ক বিয়ে হবে, তার আগে এমনি আর কি ওরা যেরকম সম্বন্ধ দেখা থাকলো এখানেই বিয়ে করব, ওরা ওদের মতন নিজেরা নিজেদের মতন সময় টময় কাটাক। এরকম কোনো বাড়ির কোনো সভ্যভদ্র পরিবারের সন্তানকে নিয়ে কোনো মা বাবারা করতে পারে? কোনো মেয়ের জীবন নিয়ে এইভাবে ছেলে খেলা? হ্যাঁ, সেখানে এ চেয়েছে, কারণ এ ভেবেছিল যে ভাইকে একটা যেন তেন প্রকারণে একটা মেয়ের সঙ্গে যদি ইনভলভ করিয়ে দেওয়া যায় তাহলে, আর সেই মেয়েটা যদি আমার পছন্দ করে দেওয়া মেয়ে হয়, তাহলে ভাইকে আমি গ্রিপে রাখতে পারবো, ভাইকে আমার কথা অনুযায়ী ওঠাবো এবং বসাতে পারবো। কিন্তু ভাই সেখানে বাদ সেজেছে, কারণ ভাই চায়নি যে এর মধ্যে ওর পার্সোনাল ব্যাপারে আলুর দম হোক, ঢেপি সুন্দরী হোক, জাস্ট হোক, 63 হোক, কেউ ইন্টারফেয়ার করুক। ও চায়নি, ও চেয়েছে আমার জীবন আমার মতন চলবে, আমার জীবনে কে আসবে, কার সঙ্গে থাকবো, কার সঙ্গে সম্পর্ক করব, সম্পূর্ণ আমি ঠিক করবো, এখানে XYZ কেউ কোনো কথা বলবে না। এবং সেইটার জন্যই কিন্তু আজকে এই মনোমালিন্য সৃষ্টি হয়েছে। এবং তোমরা যদি মানে তোমাদের মনে থাকবে আলুর দমের বাড়িতে সেই সময় জাস্ট যখন বান্ধবীর বাড়িতে ছিল, আলুর দমের বাড়িতে গিয়ে এই মানে আমাদের ননখোকা গেছিল এবং সেখান থেকে একটা ভিডিও যেই পোস্ট হয়েছে সাথে সাথে কিন্তু আমাদের দিদি রীতিমতন ভাইকে থ্রেট দিয়ে কথা বলেছিল যে ভাই কোনো সম্পর্কে জড়াচ্ছে কেন, তাকে অন্য কোনো জায়গা থেকে শুনতে হবে। কারণ তখনই কিন্তু কানা ঘুষোতে এই জাস্ট জানতে পেরেছিল ভাইয়ের কারো সঙ্গে কথোপকথন হচ্ছে, যেটা আমাদের দিদি একেবারেই চায়নি যে ভাই নিজে কোনো জায়গা থেকে কোনো মেয়েকে নিজের জীবনে আনুক বা ইনভলভ করুক যেখানে দিদির কোনো প্রায়োরিটি থাকবে না। এবং এই নিয়ে এই যে একটা জটলা তৈরি হয়েছে, এবং সেই জটলার মধ্যে আজকে গিয়ে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার ওর নাম কি বলে কন্টেন্ট পেয়েছে, তারা কাজ করছে। কিন্তু এই জায়গায় আমি দেখতে পেলাম যে আমাদের রিমের প্রচণ্ড প্রবলেম হচ্ছে। ওর বক্তব্য সবাই মিলে এইখানে হাত সেঁকতে বসেছে এই ক্যাট ফাইটের মধ্যে। তা হাত শেখা আমরা
প্রত্যেকটা সমালোচকই সমালোচনার জগতে কন্টেন্টের জন্য হন্যে হয়ে রয়েছে। আর এখন বর্তমানে যেখানে কন্টেন্ট খুব কম, সেখানে যদি কেউ যেচে পড়ে কন্টেন্ট দেয়, যেচে পড়ে, একজন নিজে পারছে না, তার হাজব্যান্ড চলে আসলো কি না আমার ওয়াইফ প্রচণ্ড ইমোশনাল, সে চোখ দিয়ে নাকি খালি জল পড়ে, সেই কারণের জন্য সে আসতে পারছে না, তাই জন্য তার বরকে বসিয়ে দিল। এটাও ইচ্ছাকৃত। সে জানে তার বরকে যদি আজকে বসায় এটা নিয়ে তুমুল সমালোচনা হবে, ওয়াইটিতে ঝড় উঠবে, এবং সে সেটা জেনে শুনেই করেছে। না হলে সে যদি আপসেট থাকতো, সে যদি ইমোশনাল, সে ভিডিও করতে পারছে না, কারণ বান্ধবী তাকে ধোয়াচ্ছে, সেই কারণের জন্য সে পারছে না নিতে, তাই কারণে একটুখানি মানে অসুস্থ হয়ে পড়েছে, তাই তার হাজব্যান্ড তাকে নিয়ে ভিডিও করতে বসলো, তার তাবেদারি করতে বসলো। সেইখানে পরের দিনই সে কিন্তু যথারীতি তারপর থেকে একই ভঙ্গিতে ভিডিও করে যাচ্ছে। সেখানে কোথাও আপনারা আপসেট, কোথাও ইমোশনাল দেখতে পাচ্ছেন? একেবারে মানে সাপাসাপ বান্ধবীকে কিন্তু ছুলছে, সাপাসাপ ছুলছে। এরকমই নিজের সাথে কন্টেন্টের সাথে যে কোনো সময় যে কোনো লেভেলে গিয়ে নোংরামি করতে পারে, যেটা সুতপার সঙ্গেও একটা সময় করেছে, আজকে ডেটে জাস্টের সঙ্গে করা শুরু করেছে, এবং পরবর্তী জাস্টের সঙ্গে শুরু করেছে, এবং ওপার বাংলার ওর নাম কি বলে, এই দুই ভাই বোনের মধ্যে বোনকে একদম কাটছাট করে দিয়েছে, আর ভাইকে নিয়ে এখন আবার একটা দুটো একটু ভালো কথা বলছে। বুঝতে পেরেছো? তো ভাইকে নিয়ে ভালো কথা বলছে মানে বুঝবে সেখানে কোনো ঘাপলাবাজি আছে, সেখানে কোনো স্বার্থ আছে। ভাই এই যে ওর কথাটাকে সমর্থন করেছে, তাই জন্য এখন সেটা ভাই হয়েছে। এই হচ্ছে বক্তব্য। তো যাই হোক, এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর রিমকে বলবো, দেখ সুবিধা যখন যেরকম কন্টেন্ট হয়েছে, তোরাও সেই কন্টেন্টের মধ্যে যখন যার সঙ্গে ঝামেলা হয়েছে সেখানে কিন্তু আগুনই ঢেলেছিস। আর আমরা না তো কারো সম্পর্কের মধ্যে আগুন জ্বালাচ্ছি না ধরাচ্ছি, আমরা শুধু যেটা সত্যি উঠে আসছে ভিডিওর মারফত, দুই বান্ধবীর কথোপকথনে যেটা ভিডিও মারফত উঠে আসছে, সেটাই আমরা ভিউয়ার্সদের কাছে তুলে ধরছি, যেটা আমাদের সমালোচক হিসাবে তুলে ধরাটা কাজ। বুঝলি? এটুকুই বলা ছিল, রাখছি।